থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান মুন আপনাদের সাথেই আছি। আর আমার সাথে আছে ফাহিম ভাইয়া, সজীব আল আসাদ, আর আরেকজন কে আছে ঠিক আমি দেখতে পাচ্ছি না, বাট ভিউয়ার 3 জন আছে যতটুকু জানি। ফাহিম ভাইয়া অনেকগুলো প্রশ্ন করতেছে। আই এম রিয়েলি হ্যাপি দ্যাট হি ইজ সো কনসেন্ট্রেটেড অন হিজ স্টাডি অ্যান্ড হি ইজ ফোকাসিং অন ইট। আপনি লিখেছেন, আই রেড স্যাম্পলস কজ সাম পিপল টোল্ড মি দ্যাট আই হ্যাভ টু রিড ফার্স্ট অ্যান্ড রিডিং উইল হেল্প মি টু রাইট। Completely wrong. Don't go with that. Don't go with this trick. Never go with this trick. আমি সত্যি বলতে শুধু 1 উইক প্র্যাকটিস করে আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি, শুধু জাস্ট 1 উইক। তার আগে জাস্ট আমি 3-4টা ক্লাস করছি, ওইখানে জাস্ট ওই যে ওরকম আমি যেরকম এখন টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি ওরকম টিপস এন্ড ট্রিক্স দেওয়া হয়েছিল। ওই টিপস এন্ড ট্রিক্স গুলো আমার মাথার ভিতরে ছিল, এন্ড আই প্র্যাকটিস। মেইন জিনিস রাইটিং এ যেটা, ওকে আজকে আমি যেটা ওভারভিউ আপনাদেরকে দেওয়া শুরু করি। টাস্ক 2 তো আজকে, টাস্ক 1 এরটা দেখেছেন কিনা আমি জানি না, বাট আমি যেটা বলবো যে রাইটিং এর জন্য আপনার যা মেইন ইম্পর্টেন্ট তা হচ্ছে আইডিয়া ফরমেশন, আইডিয়া জেনারেটিং, আইডিয়া ফরম্যাটিং। All this thing is very important. You need to have good idea generating machine in your brain. আপনি যত ফাস্ট আইডিয়া জেনারেট করতে পারবেন তত ফাস্ট আপনি ভালো লিখতে পারবেন। মানে আমার বলার না কিছু নাই, এর উপরে কোনো কিছু হইতে পারে না। হ্যাঁ, আপনি রিডিং কখন আপনার প্রয়োজন আপনি জানেন, যখন হচ্ছে আপনি বিভিন্ন টাইপের কোশ্চেন দেখতে যাচ্ছেন যে কি ধরনের কোশ্চেন আসতেছে, কি ধরনের এটা তো আমরা রাইটিং প্র্যাকটিস করতে পারি, তাই না? এখন আপনি চিন্তা করেন, আপনি যখন স্কুলে ছিলেন, সরি আমি অনেক এক্সাম্পল দেই, বাট এক্সাম্পল দিয়ে কথা বলতে মজা লাগে, বুঝতে সুবিধা হয় আমার যেটা মনে হয়। আপনি যখন স্কুল কলেজে ছিলেন তখন কি হইতো বলতে পারেন? আপনাকে কিন্তু একটা কিছু ভুল করলে টিচাররা 5 বার 10 বার 15 বার লিখতে দিত, যে লিখে নিয়ে আসো। কেন লিখতে দিত? তাহলে তো বলতেই পারতো যে পড়ে আসো। ভুল হলেই কিন্তু আমাদেরকে লিখতে দিত। কেন লিখতে দিত? আমাদের ব্রেন এইভাবে ফর্ম হয়েছে আমাদের জন্ম থেকেই, যে আমরা যে জিনিসটা বারবার লিখি বা বারবার চোখের সামনে দেখি যে আমরা লিখতেছি, our brain generates in 2 ways. That is, we are writing, it is moving our hand, which is giving the instruction to write the thing, and যখন আমরা লিখতেছি তখন জিনিসটা আমাদের ব্রেনে একদম ফিক্স হয়ে যাচ্ছে। সো রাইটিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার আম্মু অলওয়েজ বলে, আমি আর আমার মেজো বোন লিখতে খুব পছন্দ করি। আমরা কখনো মুখস্থ করতে পারি না, আমরা এত পরিমাণে লিখি যে লেখার পরে লেখার বিধায় কি হয়, আমাদের জিনিসটা সেট হয়ে যায়। আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে এই খাতাটা দেখতেছেন, এটা টোটালি হচ্ছে আমার লেখা, আর কিছুই না, এটা জাস্ট আমি পয়েন্ট আউট করছি। স্ট্রাকচার গুলো মেনটেন করতে আমার এত কষ্ট হচ্ছিল যে আই স্টার্টেড রাইটিং দ্য স্ট্রাকচার। দ্য স্ট্রাকচারে কি কি জিনিস আছে, যখন আমি 5-6 বার লিখে ফেলছি, স্ট্রাকচারটা একদম ক্লিয়ার আমার মাইন্ডে সেট হয়ে গেছে। এখন আমি চোখ বন্ধ করেও বলতে পারি যে কোন স্ট্রাকচারটা কি হইতে পারে। তো লেখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন লেখার কারণে আপনার কি হবে, যে ভোকেবস গুলো আপনারা ছোটবেলা থেকে মুখস্থ করার চেষ্টা করতেছেন, ওই ভোকেবস গুলো আপনাদের খুব ইজিলি মেমোরাইজ হয়ে যাবে শুধুমাত্র লেখার কারণে। কারণ লিখতে গেলে তখন আপনারা এত প্রশ্নের উপর দিয়ে মানে পাস হয়ে আসেন যে ওই প্রশ্নগুলোতে কি কি টাইপের জিনিসগুলো কমন পড়তেছে, প্রত্যেকটা কোশ্চেনে কোন জিনিসগুলো কমন পড়তেছে, এটা আপনারা নিজেরা স্ক্রুটিনাইজ করতে পারেন। এবং স্ক্রুটিনাইজ করার কারণে কি হয়, আপনারা ওই জিনিসগুলোর ভোকেব গুলা খোঁজার চেষ্টা করেন। সবসময় গুগলটা ওপেন রাখবেন। আপনি যখন লিখবেন, পাশে যখন প্র্যাকটিস করবেন, হ্যাঁ আরেকটা জিনিস আমি টিপ দিব, যখন আপনারা লিখবেন একদম কানামাছি বউ হয়ে লিখবেন। তার মানে কি, মানে একটা আইডিয়া দেখছি, এটা নিচে থেকে জেনারেট করার চেষ্টা করবেন না। যখন দেখবেন যে জেনারেট হচ্ছে না, আপনি তো প্র্যাকটিসই করতেছেন তাই না, আপনার জেনারেট হচ্ছে না, তখন কি করবেন, আপনি গুগলে গিয়ে ওই আইডিয়াটার সম্পর্কে একটু আইডিয়া নেবেন। অর এলস আপনি আপনার নিজের আইডিয়া মতো আমি যে স্ট্রাকচারটা দিচ্ছি, স্ট্রাকচারটা ফলো করে আপনি এসেটা লেখা শুরু করবেন। এসেটা যখন লেখা হয়ে যাবে তখন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে বিভিন্ন স্কলাররা বা বিভিন্ন এক্সপার্টসরা ওর যারা 7.5 পেয়েছে তারা কিভাবে লিখেছে, জাস্ট এইটা দেখার জন্য যে তাদের এসে গুলাতে কি কি আইডিয়া ছিল, কি কি বডি প্যারাগ্রাফ তারা ক্রিয়েট করছে, আমার সাথে মিলে কিনা, বা এই আইডিয়াগুলো আমি অ্যাড করতে পারবো কিনা। দ্যাট ইজ দ্য ফোকাস ইউ মাস্ট হ্যাভ, এন্ড নট দ্যাট তারা কিভাবে লেখছে আমার ওইভাবেই লিখতে হবে। নো, ডোন্ট ডু দ্যাট। ওকে, রাইটিং টাস্ক 1,
রাইটিং টাস্ক 1 এ আপনারা কি ধরনের এসে পাবেন সেটা হচ্ছে আপনারা টোটাল 5 ধরনের এসে পাইতে পারেন, 5 রকমের। ফার্স্ট, এগ্রি ডিসএগ্রি, সেকেন্ড, ডিসকাশন, থার্ড, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ফোর্থ, প্রবলেম এন্ড সলিউশন অর প্রবলেম এন্ড সলিউশনও বলে, অথবা কজ এন্ড এফেক্টস। জিনিসগুলো আপনারা লিখে রাখেন। আমি যেরকম জিনিসগুলো আমি এখন দেখাইলাম আপনাকে, যেভাবে আমি খাতায় লিখে রাখছি, আপনারা এইভাবে একটু লিখে রাখেন। ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর ইউ গাইস। টাস্ক 2 তে কয় ধরনের এসে হয়? 5 ধরনের। এগ্রি ডিসএগ্রি, ডিসকাশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, 4 নাম্বার হচ্ছে প্রবলেম অর সলিউশন, অথবা এটাকে অন্যভাবে বলা যায় কজ এন্ড এফেক্ট, 5 নাম্বারটা হচ্ছে পজিটিভ অর নেগেটিভ। এই 5 ধরনের এসে আসে টাস্ক 2 তে। 5টা টাইপের থেকে যে কোনো একটা টাইপের এসে আপনার চলে আসে। বেশিরভাগ আসে, যতটুকু আমি দেখছি একাডেমিকে, বেশিরভাগ আসে এগ্রি ডিসএগ্রি অর ডিসকাশন এসেটাই মেইনলি আসে। যে সময় বলতে পারেন যে রাইটিং সেকশনটা একটু টাফ হয়েছে, সেই সময় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম সলিউশন অর পজিটিভ নেগেটিভ টাইপের এসেগুলো আসে। ওকে, ফার্স্ট লেটস গো উইথ এগ্রি ডিসএগ্রি। আমি জানি না আজকে আমি পুরোটা ক্লাসে আমি টাস্ক 2 শেষ করতে পারবো কিনা, কারণ আমি চাই আপনারা আস্তে আস্তে জানেন। আমি যদি আধা ঘন্টারও ক্লাস নেই বা 20 মিনিটেরও ক্লাস নেই, আই ওয়ান্ট যে যারা আছেন তারা ভালোভাবে জিনিসগুলো একটু বুঝে ফেলেন। মানে আমি যেন আপনাদেরকে বুঝাইতে সক্ষম হই, যে যতটুকু বুঝিয়েছি যেন ভালোভাবে বুঝেন। এগ্রি ডিসএগ্রি, কোনো প্রশ্ন থাকলে ডোন্ট ওয়ারি, আমার কথার মাঝখানে আপনারা প্রশ্ন করতে পারেন, আই উইল বি হ্যাপি টু আনসার ইউ। এগ্রি ডিসএগ্রি, ফার্স্ট এসে স্ট্রাকচার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি। বড় বড় করে খাতার উপরে লিখে ফেলেন এগ্রি ডিসএগ্রি, ফার্স্ট এসে স্ট্রাকচার। ফার্স্ট আপনারা শুরু করবেন ইন্ট্রোডাকশন। ফার্স্ট পয়েন্ট শুড বি ইন্ট্রোডাকশন। সেকেন্ড, বডি প্যারাগ্রাফ 1। টাস্ক 1 এ যেরকম ওভারঅল ছিল, টাস্ক 2 তে দেয়ার উইল বি নো ওভারঅল, জাস্ট একটা ইন্ট্রোডাকশন। ইমিডিয়েটলি ইন্ট্রোডাকশনের পরে আমরা চলে যাব বডি প্যারাগ্রাফে। বডি প্যারাগ্রাফ কয়টা হইতে পারে? 2টা, 3টা, বাট মাথায় রাখতে হবে আমাদের ওয়ার্ড হচ্ছে অনলি 250 ওয়ার্ডস, এর বেশি ওয়ার্ডস হবে না, জাস্ট 250 ওয়ার্ডস। সো সবচেয়ে ভালো হয় জাস্ট 2টা প্যারাগ্রাফ ক্রিয়েট করার। 2টা প্যারাগ্রাফের মধ্যে 2টা বডি আইডিয়া থাকবে, ইউ নো, লাইক দ্য মেইন আইডিয়া। কোশ্চেনটা দেখার সাথে সাথেই, আচ্ছা টিপসগুলো পরে দিই, স্ট্রাকচারটা আগে বলে দিই। বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। তারপরে যেটা করতে হবে এগ্রি ডিসএগ্রিতে, আমি বলতেছি না যে সবাই এই জিনিসটা করে, বাট আমি এই জিনিসটা করেছি, তার জন্য আমি আপনাদেরকে দিচ্ছি। আমি বারবারই বলে দিচ্ছি যে যতটুকু আমি শিখাবো এটা টোটালি আমার নিজের নলেজ থেকে, সো ডোন্ট টেক মি আদারওয়াইজ অর ডোন্ট কম্পেয়ার মি উইথ আদার্স। কাউন্টার প্যারাগ্রাফ একটা ক্রিয়েট করবেন। কাউন্টার প্যারাগ্রাফ কি সেটা আমি বলে দিচ্ছি। লাস্টে আসবে কনক্লুশন, লাস্টে আমরা কনক্লুশন দিয়ে শেষ করব। কাউন্টার প্যারাগ্রাফটা আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে, বাট স্টিল আই উইল টিচ ইউ গাইস ফর গেটিং আ গুড স্কোর। ইন্ট্রোডাকশন কি? যখন একটা কোশ্চেন আপনারা হাতে পাবেন তখন ওইটার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিবেন। ইন্ট্রোডাকশনটার ভিতরে কি কি হইতে পারে আমি সেটাও আপনাদেরকে বলবো। ইন্ট্রোডাকশনের ভিতরে কি কি হবে এটা ছোট ছোট পয়েন্ট দিয়ে লিখে ফেলুন। ইন্ট্রোডাকশনে হবে একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, এটা অপশনাল, টোটালি অপশনাল, পাশে অপশনাল লিখে রাখেন। তারপরে আসবে প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দেওয়ার পরে আমরা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব। তারপরে আসবে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট হচ্ছে নিজের অপিনিয়ন কে থিসিস স্টেটমেন্ট বলে। আউটলাইন সেন্টেন্স, আউটলাইন সেন্টেন্স হচ্ছে আমাদের যে আইডিয়াগুলো আছে ওইগুলাকে আমরা এখানে ছোট টপিক হিসেবে লিখে দিব, আউটলাইন সেন্টেন্স। বডি প্যারাগ্রাফে কি আসবে?
বডি প্যারাগ্রাফে আসবে ফার্স্ট আপনি মেইন আইডিয়াটা মানে আউটলাইনে যে আইডিয়াটা ক্রিয়েট করছেন, যে জিনিসটা নিয়ে কথা বলছেন যে আমরা এই দুই ভাবে আমরা বের করব যে if we agree or we disagree with the thing, মানে যদি ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন দেই, transportation should be made free of cost, ঠিক আছে? ধরেন আমি বললাম transportation should be made free of cost, তো এখানে আসতেছে কেন ফ্রি অফ কস্ট কেন করবে পাবলিকের জন্য? কোশ্চেনটা পুরোটা এইভাবে হইতে পারে যে ট্রান্সপোর্টেশন শুড বি মেড ফ্রি অফ কস্ট ফর পাবলিক, why? Do you agree with the statement or disagree? এরকম একটা প্রশ্ন হতে পারে। সো আপনি যদি এগ্রি করেন যে ট্রান্সপোর্টেশন ফ্রি করে দেওয়া উচিত, পাবলিক ট্রান্সপোর্টেশন মানুষের জন্য ফ্রি করে দেওয়া উচিত, সেটা কেন এগ্রি করছেন? এগ্রি করলে যে দুটা কারণে আপনি এগ্রি করছেন ওই দুটা কারণ ছোট করে লিখে নিন যে আমি এগ্রি করছি, আমি এগ্রি করছি যে ট্রান্সপোর্টেশন মানুষের জন্য ফ্রি অফ কস্ট করা উচিত। কেন? কারণ ফার্স্ট মধ্যবিত্তদের জন্য খুবই ভালো একটা সুযোগ সুবিধা হবে, ফিনান্সিয়ালি হেল্প করবে। সেকেন্ড, সবাই তখন প্রিফার করবে নিজের প্রাইভেট ভেহিকল ইউজ না করে পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করতে, যেটা নাকি আমাদের ট্রাফিক জ্যামটা কমাতে আমাদের সহযোগিতা করবে অনেকটা। এই দুইটা রিজন আমি বের করছি, তার মানে এই দুইটা দিয়ে আমাদের বডি প্যারাগ্রাফ হবে, আর এই দুইটা রিজন হবে আমাদের আউটলাইন সেন্টেন্স। We will further discuss the ideas about agreeing about the topic in these 2 points. ঠিক আছে? তারপরে দুইটা বডি প্যারাগ্রাফ শুরু। বডি প্যারাগ্রাফে কি হবে? ওই যে মেইন দুইটা আইডিয়া বললাম না যে কেন আমি এগ্রি করছি, ওই দুইটা মেইন আইডিয়া থেকে ফার্স্ট যে আইডিয়াটা বলছি যে ইট ইজ গোয়িং টু হেল্প ফিনান্সিয়ালি, ওইটা ফার্স্ট আইডিয়া, ওইটাকে মেইন আইডিয়া হিসাবে ফার্স্ট একটা লাইন লিখতে হবে। ফার্স্টলি দিস ইজ দিস ফার্স্ট মেইন আইডিয়া। সেকেন্ড মেইন আইডিয়া দেওয়ার পরে বডি প্যারাগ্রাফের কথা বলতেছি এখন। বডি প্যারাগ্রাফ প্রথম হচ্ছে আপনার ফার্স্ট মেইন আইডিয়া, তারপরে যাবে আপনার এক্সপ্লেনেশন, আপনি ওই আইডিয়াটাকে এক্সপ্লেইন করবেন শুধু এক লাইন বা 2 লাইনে, এর বেশি যাবেনই না। তারপরে যাবেন সরি মাই মিস্টেক, প্রথম আইডিয়া মেইন আইডিয়া, তারপরে একটা এক্সাম্পল দিবেন মেইন আইডিয়াটার পরে যে হ্যাঁ এটা ফিনান্সিয়ালি হেল্প করবে। কিভাবে? ফর এক্সাম্পল, people who used to take their own bikes or people with less salary can save that money. For example, every morning if someone due to traffic jam get late, he prefers an Uber or Pathao bike, which costs a lot. If the public transport is made free of cost for the public, he or she had to pay none but zero, and that money could be saved for them. Or even for the bikes which we are talking about, if those transports are made free, will be very helpful for those publics. তারপরে হবে এক্সপ্লেনেশন, ওই যে এক্সাম্পলটা দিলেন ওই এক্সাম্পলটার এক্সপ্লেনেশন আসবে নিচে, এক্সপ্লেন করবেন, ইলাবোরেট করবেন জিনিসটাকে, ভেঙে চুরে একদম ইলাবোরেট করবেন 2-3-4 লাইনে। ইলাবোরেট করার পরে আপনি একটা কনক্লুশন টেনে দিবেন যে দ্যাট ইজ ওয়াই আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট দিস হেল্পস ইন দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ আ ফ্যামিলি। শেষ বডি প্যারাগ্রাফ 1।
বডি প্যারাগ্রাফ 2 সেম ওয়েতে সেকেন্ড যে আইডিয়াটা নিয়েছেন ওইটা আগে লিখবেন, একটা এক্সাম্পল দিবেন, এক্সপ্লেইন করবেন, কনক্লুশন টানবেন, ডান। আরেকটা এসের এক্সপ্লেনেশন দিই, তাহলে হয়তো আপনার একটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ইজ তার একটা এসে আছে আমার মাথায় আসতেছে, নাই আমার মাথায় আসতেছে জিনিসটা। সেটা হচ্ছে একটা এসে এরকম ছিল যে অ্যাডভার্টাইজমেন্ট ইজ বেটার ফর সোসাইটি অর নট, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এরকম একটা কিছু ছিল। তো অ্যাডভার্টাইজিং এটা আমাদের সমাজের জন্য কতটুকু ভালো, পজিটিভ দিক আছে, কতটুকু নেগেটিভ দিক আছে, সেটা পজিটিভ নেগেটিভে চলে যাচ্ছে। বাট ডু ইউ এগ্রি যে এটার একটা পজিটিভ দিক আছে আমাদের সোসাইটির উপরে? I saying that do you agree advertisement has a positive impact on our society? Do you agree or disagree? যদি আপনি এগ্রি হন, দুইটা আইডিয়া বের করতে হবে এগ্রির জন্য, দুইটা আইডিয়া বের করতে হবে ডিসএগ্রির জন্য। যদি আপনি ডিসএগ্রি হন, যে কোনো একটা নিয়ে কাজ করবেন, দুইটা নিয়ে কাজ করবেন না। কারণ কি আমি স্যাম্পল রাইটিং এ অনেকে দেখছি যেখানে ওরা এগ্রি ডিসএগ্রি দুইটা নিয়েই কাজ করে, কিন্তু আমি যেটা করেছি সেটার মধ্যে হচ্ছে শুধু এগ্রি হলে দুইটা আইডিয়া বের করি, ডিসএগ্রি হলে শুধু দুইটা আইডিয়া বের করি। আরেকটা জিনিস যেটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমি কিন্তু পরীক্ষা দিয়েছি বিএআরসি থেকে, যেটা উত্তরা মিরপুর আছে। বাট আদার যে ইনস্টিটিউশন, ওইখানে আপনারা আমার মতো করে লিখে একটা মক টেস্ট দিয়ে দেখতে পারেন যে তারা এটার মধ্যে কতটুকু স্কোর আউট করে, বিকজ আই হ্যাভ ডান দিস ওয়ে। আচ্ছা, তো এখন আসতেছি অ্যাডভার্টাইজমেন্টে এগ্রি ও ডিসএগ্রি। তো আমি বলবো যে আই এগ্রি, ইট হ্যাজ এ পজিটিভ ইম্প্যাক্ট। কিভাবে দেখেন, বেশি বেশি অ্যাডের কারণে কিন্তু বেশি বেশি জব ভ্যাকেন্সি হচ্ছে। কজ যত বেশি প্রোডাক্ট সেল হচ্ছে, একটা মানুষ যত বেশি ওই একটা অ্যাডকে, কোকা কোলার অ্যাডই ফর এক্সাম্পল নিয়ে নিই, কোকা কোলা সবচেয়ে ফেমাস হয় কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট গুলার পরেই। অ্যাডভার্টাইজমেন্টের কারণে কিন্তু মানুষের মাথার ভিতরে কোকা কোলার একটা ছাপ পড়ে গেছে টোটালি। কোকা কোলা, পেপসি বলেন, মেইনলি দেখা যায় ক্রিকেট, ফুটবল এইসবের সময় ওরা এই অ্যাডগুলো দেয়। তো ওই অ্যাডগুলো যখন মানুষ দেখে, ওদের ডিমান্ড যখন বাড়ে, তখন কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে একটা করে ভ্যাকেন্সি ওপেন হয়। So we get a job vacancy there. Positive side. Second positive side why I agree is that it helps us. Sometimes few ads are there which gives you, you know, social awareness around you, which gives you social awareness about our society, and I'm sorry, it's my sister, about the society around us, about the environment we are staying in. It gives us different, you know, perspectives. So it also helps in developing social awareness among us. So I would say that advertisement has a positive impact on our society. So these are the 2 points I will say. I'm sorry, I'm distracted a bit. I have some problem issue with myself, like I get distracted very easily, and that made me pissed off. I get angry too fast. I'm sorry, it was my sister. Okay, so where was us? So this is the thing that I agreed. I gave 2 points. এটাকে নিয়ে আপনি এগোবেন। ফার্স্ট বডি প্যারাগ্রাফ, সেকেন্ড বডি প্যারাগ্রাফ, মেইন আইডিয়া ফার্স্ট হবে দুইটার মধ্যেই, তারপরে যাবেন এক্সাম্পল দিয়ে, এক্সাম্পলটাকে তারপর আপনি হচ্ছে এক্সপ্লেইন করবেন, টোটালি ভেঙে চুরে যেভাবে ইচ্ছে এইভাবে এক্সপ্লেইন করবেন। এক্সপ্লেইন করার পর একটা কনক্লুশন টেনে নেবেন। দ্যাটস ইট, ডান উইথ ইউর 2 থিং। আইডিয়াটা কিভাবে জেনারেট করতে হবে, কত তাড়াতাড়ি আপনার হ্যান্ডরাইটিং ফাস্ট হবে, সেটা হচ্ছে আপনি যে দুইটা আইডিয়া, মেইন কোশ্চেন দেখার সাথে সাথে কিন্তু আপনি বলতে পারবেন আপনি এগ্রি ডিসএগ্রি কি করতেছেন, আপনি কিন্তু নিজে থেকে বলতে পারবেন। তখন বলতে পারলে আপনি কি করবেন, সাথে সাথে কোশ্চেন পেপারের উপরে লিখে ফেলবেন 2টা পয়েন্ট যে এটা মেইন আইডিয়া আমার, এন্ড আই এম গোয়িং উইথ দিস 2 আইডিয়াস।
সো তারপরে কি হবে, আপনার বেশি টাইম লাগবে না লিখতে। আই এম শিওর দিস ইজ গোনা হেল্প ইউ। তারপর আসবে কাউন্টার প্যারাগ্রাফ। কাউন্টার প্যারাগ্রাফ ব্যাপারে যেটা বললাম, কাউন্টার প্যারাগ্রাফ হচ্ছে এটা একটা স্ট্রং, কি বলবো, একটা রিং। এটা দিলে এক্সামিনাররা বুঝে যে আপনার গ্র্যাপটা কতটুকু আছে আপনার এসে রাইটিং এর উপরে। সেটা হচ্ছে কাউন্টার প্যারাগ্রাফে আপনি এগ্রি তো, এতক্ষণ কিন্তু আমি বলছি আপনাকে ইফ ইউ আর এগ্রি, আই গিভ ইউ অল দ্য এক্সাম্পল অ্যাবাউট এগ্রি, I never say anything about disagree because I really don't know what to disagree about. অ্যাডভার্টাইজমেন্টের জন্য যদি বলি তাহলে ডিসঅ্যাগ্রি একটা ভাবে হইতে পারে, ইট ক্রিয়েটস আ বোরডম। পিপল বোর হয়ে যায়, এত বেশি অ্যাড দেয় এখন যে পিপল বোর হয়ে যায়, ওগুলো আর দেখতে চায় না, ইগনোর করে, টোটালি ইগনোর করে। আর সেকেন্ড অফ অল কি করে ওরা, আমি কিছু পাচ্ছি না, really কিছু পাচ্ছি না, বোর্ডাম ছাড়া কিছুই পাচ্ছি না। Okay, I'm really sorry about the sound, you know, like I stay with my sister and she doesn't respect my okay, what you say, that privacy. When I come to live, I ask her to stay quiet, but she doesn't. Okay, fine, no problem, let's go with her. Okay, the second we go with the counter paragraph. Counter paragraph is that I'm sure আপনাদের যাদের ভাই বোন আছে, কোয়ারেন্টাইনে লকডাউন ছিলেন, মিটিং আছে বা ক্লাস আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারে কতটা হ্যাকটিক সিবলিংস এর সাথে থাকা, তাদেরকে রিকোয়েস্ট করলে তারা শুনবে না। ওকে, কাউন্টার প্যারাগ্রাফ হচ্ছে যে আপনার একটা স্ট্রং গ্রেব অন ডিসএগ্রিমেন্ট, মানে যদি আপনি প্যারাগ্রাফটা এসেটা পুরোটা লিখেন যে এগ্রির উপরে, লাস্টে দিয়ে আপনি কাউন্টার প্যারাগ্রাফ দিবেন হচ্ছে ডিসএগ্রির উপরে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিসএগ্রি যে আপনি হবেন, আপনি কিন্তু ডিসএগ্রির উপরে যদি স্ট্রং কোনো স্টেটমেন্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এসে গেছে। তার জন্য এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আপনার কাউন্টার প্যারাগ্রাফটা এইভাবে দিতে হবে যে, ওই যে আমি বললাম না এখন অ্যাডভার্টাইজমেন্টের কথা, ইট ক্রিয়েটস আ বোরডাম, ইভেন দো ইট ক্রিয়েট আ বোরডাম, এটা আপনি লিখতে পারেন কাউন্টার প্যারাগ্রাফে, যে ইট ক্রিয়েটস, ইভেন হ্যাভিং অ্যাগ্রিড উইথ দ্য স্টেটমেন্ট, there are people who disagrees also with the statement, saying that too much of ad nowadays creates boredom. ঠিক আছে, creates boredom, but অথবা although some people disagrees, does everyone relate with the statement of getting boredom? Does everyone agree? মানে কোশ্চেনারকে একটা প্রশ্ন করা যে এই স্টেটমেন্টটা যে আমি দিলাম, কিন্তু আসলেই কি সবাই এটার সাথে এগ্রি করছে? না, সবাই করছে না। ম্যাক্সিমাম পিপল সাপোর্টস or encourage ad for the positivities that creates on our society, for the young adolescents or for the adults or for all kind of age group people. Okay, এটা একটা যেতে পারে। তার মানে কি, আপনি ডিসএগ্রি দিছেন কিন্তু তার উপরে আরেকটা ছাপ্পর মাইকেরা দিলেন যে যত কিছুই হোক, ডিসএগ্রি যতই থাকুক না কেন, এগ্রিড পাল্লাটাই কিন্তু ভারী, বেশিরভাগ মানুষ এগ্রিতেই যাবে। তো সেটাই, এটা হচ্ছে কাউন্টার প্যারাগ্রাফ, মানে একটা কাউন্টার মেরে দেওয়া। এটা কিন্তু শুধুমাত্র এগ্রি ডিসএগ্রি এসেতে আসবে, আরেকটা কোন এসেতে আছে সেটা আমি আপনাদেরকে পরে বলবো, কারণ আমি একটা একটা করে শেষ করবো, আপনাদেরকে রোজ একটা একটা করে এসে বলবো, কারণ সবগুলা একসাথে আমি আপনাদেরকে দিব না। আজকে যেরকম এই এসেটা শেষ করে আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে এসে রাইটিং এর টাস্ক দিয়ে দিব। and I wish and hope to see that আপনাদের যে কোনো প্রশ্ন নেক্সট ভিডিওতে আপনারা নিয়ে আসবেন। ওকে, আমরা এখনো শেষ হয় নাই, আমরা হচ্ছে কনক্লুশনে চলে আসছি। কনক্লুশন আমরা কি দিয়ে শেষ করব? আমরা টোটাল জিনিসটাকে সামারাইজ করব, রিস্টেটমেন্ট দিব একটা আমাদের ওপিনিয়নের, যে আমরা কি ওপিনিয়ন দিলাম, এবং একটা রেকমেন্ডেশন অথবা সাজেশন দিয়ে দিব আমাদের কনক্লুশনে। দ্যাটস ইট। ওকে, এখন টিপস এন্ড ট্রিক্স। টিপস এন্ড ট্রিক্স লাগবে? টিপস এন্ড ট্রিক্স লাগবে সবার? ওকে, টিপস এন্ড ট্রিক্স আছে না, আসলে আমি চলতে চলতে দিলে খুব ভালো। ওকে, বডি প্যারাগ্রাফে আপনারা যেটা শুরু করবেন সেটা হলো ফার্স্টলি, সেকেন্ডলি, অর এলস, অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড। এই দুইটা জিনিস মুখস্থ করেন ভাই, লাইফে আর কিচ্ছু লাগবে না।
যদি আপনারা টাস্ক 1 এর জন্য ফার্স্টলি আর সেকেন্ডলি ইউজ করেন, সেকেন্ড প্যারাগ্রাফের জন্য ইউজ করবেন অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, এই দুটো ইউজ করবেন। ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, থিসিস, ওপিনিয়ন, আউটলাইন, ওকে ডান। থিসিস স্টেটমেন্টে আপনি শুরু করবেন ইট ইজ আর্গিউড দ্যাট, ইট ইজ আর্গিউড দ্যাট, এটা দিয়ে শুরু করবেন। এই জিনিসটা মনে রাখবেন, থিসিস স্টেটমেন্ট শুরু করবেন ইট ইজ আর্গিউড দ্যাট। আউটলাইন সেন্টেন্সে হচ্ছে মেইন দুইটি আইডিয়া লিখবেন, কিন্তু এটা লিখবেন দিস উইল বি শোন, মানে থিসিস স্টেটমেন্ট শেষ করে ডট দিয়ে তারপরে শুরু করবেন দিস উইল বি শোন বাই অ্যানালাইজিং হাউ, দিস উইল বি শোন বাই অ্যানালাইজিং হাউ, তারপরে আপনার দুইটা আইডিয়া দিবেন দিস অ্যান্ড দিস, ওকে। তারপর বডি প্যারাগ্রাফে বললাম ফার্স্টলি অর সেকেন্ডলি অর ইন এডিশন টু দিস ব্লা ব্লা ব্লা, এগুলো দিতে পারেন। দ্যাটস ইট, এতটুকুই আমি বলতে পারবো। আর আরো টিপস এন্ড ট্রিক্স আছে, বাট এটা হচ্ছে আমরা আস্তে 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 যখন আগাবো তখন আমি বলতে বলতে যাব। এখন জিনিস হচ্ছে যে এটা হচ্ছে বাস একটা এসের কথা আমি বললাম। আজকে আমি আরেকটা এসের কথা বলে দেই এখানে, ডিসকাশন এসে যেটা বললাম। ডিসকাশন এসে খুবই শর্ট একটা এসে, এটা হচ্ছে কি আপনি ডিসকাস করবেন, দুইটা আইডিয়া দেওয়া থাকে কোশ্চেনে, ওইটা নিয়ে ডিসকাস করবেন, পজিটিভ দিক, নেগেটিভ দিক, এগ্রি দিক, ডিসএগ্রি দিক, মানে দুইটা নিয়ে আপনার ওপিনিয়ন বেসড একটা এসে হচ্ছে এটা। ফার্স্ট ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে কি কি হবে, বডি স্টেটমেন্ট, প্যারাফ্রেজ দ্য কোশ্চেন, আউটলাইন স্টেটমেন্ট। ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা কি, সরি আমি বলতেই ভুলে গেছি। ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা হচ্ছে আপনি যে কোশ্চেনটা বুঝতে পেরেছেন সেটা আপনার ওয়ার্ডিং এ একটা লাইন লেখা। এটা আমি আপনাদেরকে এখন বলে এইভাবে বুঝাতে পারবো না। আপনারা যখন এসেটা লিখবেন, আমি যখন আপনাদের চেক করব, করে ওই ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা হয়েছে কিনা সেটা আমি বুঝাতে পারবো। সেটা আসলে আচ্ছা আমি একটা বোঝানোর চেষ্টা করি একটু আমার রিটেন থেকে। কোথায় রাখি জিনিসগুলো, পেয়েছি, ওকে। বলি ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট কাকে বলে। ওকে, একটা কোশ্চেন ছিল বুঝছেন, যে people prefer to have his or her own place, agree or disagree, এরকম একটা ছিল। তো এটাকে আমি প্যারাফ্রেজ না করে আগে একটা লাইন লিখেছি, সেটা হচ্ছে most individuals around the globe prefer to have hold of their own shelter place rather than staying as a tenant. বুঝতে পারছেন, এটা কিন্তু প্যারাফ্রেজটা না, কোশ্চেন কিন্তু অন্য কিছু ছিল। কোশ্চেন ছিল যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্যাট হ্যাভিং own house is better than being a tenant. তা আমি এখানে কি লিখছি, most individual around the globe prefer to have hold of his or her own shelter place rather than staying as a tenant. তারপরে গিয়ে আমি কোশ্চেনটা প্যারাফ্রেজ করছি। তো এই যে একটা লাইন আমি নিজের মাথা থেকে বের করে জাস্ট এটাকে সাপোর্ট করার জন্য একটা সাপোর্টিং আইডিয়া অথবা কোশ্চেনটাকে একটু অন্যভাবে করে আমার মতো করে আমি পুরা আমার যে একটা ক্যালকুলেশন আছে যে মানুষ কি প্রিফার করে সেটার উপরে বেসিস করে একটা লাইন লিখেছি, সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। মানে আপনি কোশ্চেনটাকে কতটুকু বুঝতে পেরেছেন, যাচাই করতে পেরেছেন। তারপর একটা বলি, এটা ছিল কোশ্চেনটা। ইন কামিং টাইমস নোবডি উইল পারচেজ নিউজ পেপার অর ভলিউমস এজ দে উইল বি অ্যাভেলেবল ইন অনলাইন পোর্টালস উইথ ফ্রি অফ কস্ট। বুঝতে পারছেন, এটা ছিল হচ্ছে প্রশ্ন, এটা ছিল প্রশ্নটা যে ইন ফিউচার, কামিং টাইম ছিল না, ফিউচারে মানুষ বই খাতা কিনা বন্ধ করে দেবে, কারণ সেগুলো অনলাইন পোর্টালে ফ্রি অফ কস্টে পাওয়া যাবে। তো আমি ফার্স্ট শুরু করি কিভাবে, রিডিং হ্যাজ বিন আ ফেভারিট অ্যাসপেক্ট অফ লাইফ throughout countries among mankind for spending leisure time or learning about worldwide news.
এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। এখানে কিন্তু আমি না ওই যে মানুষ কিনবে কিনা করবে কিনা এটা কিন্তু কিছু বলি না। আমি জাস্ট বলছি যে রিডিং সবসময় মানুষের একটা কি বলবো পছন্দের জিনিস ছিল, আগেও এখনো অ্যারাউন্ড দ্য গ্লোব। তারপরে গিয়ে আমি প্যারাফ্রেজ করছি, ইন কামিং টাইম nobody will purchase new scripts or volumes as they will be available in the online portal with free of cost. প্যারাফ্রেজ করার পরে আমি গেছি আমার ওপিনিয়নে, যেটাকে বলি আমরা থিসিস স্টেটমেন্ট। However, I feel reading publications online has been a beneficial process for human being. এটা ছিল থিসিস স্টেটমেন্ট, আমার ওপিনিয়নটা আমি জানাইছি। তারপর কি আসবে আউটলাইন সেন্টেন্স। টু ইলাস্ট্রেট দিস, ওই যে বললাম না টু আর্গিউ or however I argue with this statement, তো এটাই to illustrate this or to analyze this, মানে আমি যে ওপিনিয়নটা রাখছি এটাকে অ্যানালাইজ করার জন্য or illustrate করার জন্য we will be putting light on the probability on how this helps mankind financially and keeps individuals up to date. এখানে কিন্তু দুইটা আইডিয়া চলে আসছে অলরেডি। এটা কিভাবে মানুষকে ফিনান্সিয়ালি হেল্প করে, তার মানে ফার্স্ট আইডিয়া হবে ফিনান্সিয়াল নেয়া, and keeps individual up to date মানে ম্যানকাইন্ড কে মানে সামবডি অর সাম পিপল কে আপ টু ডেট কিভাবে রাখে সেটা নেওয়া হবে। তারপরে শুরু হবে ফার্স্টলি ভলিউমস অ্যাভেলেবল অনলাইন পোর্টালস ফ্রি অফ কস্ট ক্যান হেল্প ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়ালি। ফর এক্সাম্পল, people with habit of reading newspaper every day have to pay a good amount of money on reading. সো এইটা চলে আসছে ফার্স্ট। তারপর আমি এক্সাম্পল দিয়ে দিছি। ফর এক্সাম্পল, এক্সাম্পলটা শেষ হওয়ার সাথে সাথেই আমি এটাকে এক্সপ্লেন করছি। ফর নোয়িং at the end of every month to keep up with their habit, for knowing news about the world and about our nation can cost people an amount, but due to cost-free online news, mankind will be able to keep up with the habit of reading and learning about one's own nation and learn about the world around. Therefore, এখন conclusion. Therefore, online news portals free of cost help people with financial abilities or matters keep up with the habit of reading. First paragraphটা কিভাবে ভাঙলাম বললাম না, এইভাবেই হইতে থাকবে। Second paragraph এইভাবে যাবে, publications helps mankind. Secondly, publications keeps mankind up to date. Example, a book published in USA যে bookটা publish হয়েছে take times to publish internationally and individuals need to wait for it to publish in their own country. মানুষের অনেকক্ষণ ওয়েট করতে হয়, যে একটা বই বাহিরে পাবলিশ হয় সেটা আমাদের দেশে আসতে আসতে একটু টাইম লেগে যায় বা কস্টিংটা বেশি পড়ে যায়, সো তাদের ওয়েট করতে হয় না সেটার জন্য। আর এখন যদি অনলাইন পোর্টাল থাকে সেটা আগে অনলাইনে পাবলিশ হয় এন্ড দেন এটা লাইভলি পাবলিশ হয়, তো তারা আপ টু ডেট থাকে। therefore volumes present online provides aid to people in saving time. দুইটা আইডিয়া শেষ, ডান। আমি এখানে এসেও কাউন্টার প্রোডাক্ট paragraph দিছি cause এটা agree disagree. Despite having all these benefits, there are people who loves to collect books and read them physically. However, the question is, does everyone around the globe support it? দেখছেন, এখানে কিন্তু আমি এটাও বলছি যে ডিসপাইট হ্যাভিং অল দিস বেনিফিট থাকার কারণ সত্ত্বেও কিছু মানুষ আছে যারা বুক কালেক্ট করা পছন্দ করে, কিন্তু এখানে প্রশ্ন আসে, the question is, does everyone around the globe support it? No, right? তারপরে চলে যাবে conclusion. It is therefore the reason that I feel in near future people would be no more interested in reading publications by spending money when they can get it cost free and with less time. Thus everyone around the globe would be happy to adopt this new method of life. That is how you write an essay. আহামরি কিছুই না, খুবই সিম্পল, চেষ্টা করেন হয়ে যাবে। অলওয়েজ ওকে, এখানে সাইফুল আলম
হি ইজ ওয়ান অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর জয়নিং। আচ্ছা, ওর কোশ্চেন হচ্ছে যে আই অলওয়েজ হ্যাভ প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন। হ্যাঁ, এইটাই একটা সমস্যা, এবং এটার জন্য একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে বেশি 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 রাইটিং প্র্যাকটিস করা। যখন আপনারা কোশ্চেন দেখতে থাকবেন, কোশ্চেনটা পড়তে থাকবেন, টাইমার লাগায় ফেলবেন যে টাইমিং এর ভিতরে আমার প্রশ্নটা পড়ে বুঝতে হবে, তখন দেখবেন যখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নাই ভাই। যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। কোশ্চেনটাকে ভেঙে 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 একটু একটু করে বোঝার চেষ্টা করবেন। আমারও প্রবলেম হতো, আমি তো ভোকেবসে জিরো ছিলাম। আমি গুগল ওপেন করতাম, গুগল ওপেন করে আমি এখানে কোশ্চেন ওপেন করতাম, কোশ্চেন পড়তাম, যেটা ভুল হইতো ভাই আমি সার্চ করে পড়তাম। এরকম কিছু নাই যে আমি পারি না, সবই পারি। গুগলটা বের করেন, গুগলটা সামনে রাখেন, টাইমারটা সামনে রাখেন, কোশ্চেন বের করেন, কোশ্চেন দেখেন, ঘাটেন, বেশি বেশি লিখেন, you will have a very strong grab of everything. Just try, what can I say, to practice. 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আমার মাঝে মাঝে এরকমও গেছে আমি 3 ঘন্টা টানা বসে প্র্যাকটিস করছি, লিখছি, অল্প অল্প করেই লিখছি। ফার্স্ট বডি ইন্ট্রোডাকশনটা ক্রিয়েট করার চেষ্টা করছি, বিভিন্ন স্যাম্পল দেখে দেখে ক্রিয়েট করার চেষ্টা করছি, তারপর করার চেষ্টা করছি। আমার এই স্যাম্পলটা যেটা আমি এখন পড়েছি, সেটা ছবি নিয়ে গ্রুপে দিয়ে দিব, সো আপনারা ওইখান থেকে দেখতে পারেন। আপনাদেরকে আমি হোমওয়ার্কও দিব, আমি একটা নতুন কোশ্চেন আপলোড করে দিতে পারবো আমার বোনকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপনারা ওইখান থেকে দেখে হোমওয়ার্কটা ডান করবেন and send it to me as soon as possible through WhatsApp, through my sister, whatever way you can send it to me. আমি আমার ইমেল অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি, no problem, you can send it to me through email address, no problem, I'll be here 24 hours to help you guys. আমি রোজ আসি আপনাদের জন্য সময় করে, সেখানে বসি, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে I am a bit sick bolte I have anxiety and depression problem, and I'm waiting for my university to accept me, which is creating a lot of anxiety inside me, even though আমি আমার ডিপ্রেশন অ্যাংজাইটি সব পাশে রেখে সাইডে রেখে আমি আপনাদের কাছে আসি যেন আপনাদেরকে হেল্প করতে পারি। I hope I'm helping you out, I hope I'm doing good job, I swear আমি কিছুই পারি না ইউটিউব কিভাবে চালাই, তাও চালানোর চেষ্টা করছি আপনাদের জন্য। আমি চেষ্টা করছিলাম আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করব, বাট আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, আমি জানি না কেন, আমি কেন স্ক্রিন শেয়ারটা করতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। আমি স্ক্রিন শেয়ারের জন্য চেষ্টা করছি, কারণ এটা খুবই হেল্পফুল হতো আমার জন্য যদি আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ারটা করতে পারতাম, যে এখানে কিছু পড়া থাকতো, আপনারা দেখতে পারতেন, আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারতাম। এই কারণে আমি আজকের পরে আবার আমি 3-4 দিন অফ নিব, অফ নিয়ে আপনাদেরকে 2-3টা হোমওয়ার্ক দিয়ে দিব, আপনারা ওই হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। Initially we will write something that can obtain only 3 to 4 band, but we should try to develop ourselves by your help. Inshallah, I'm always here. আপনার কথাগুলো খুবই ভালো লাগে, and আপনি প্রথম থেকে এখানে, থ্যাংক ইউ সো মাচ ফাহিম হাসান। আপনি যে মোটিভেশনটা দেখাচ্ছেন, I'm sure you can get your band. আমার মাধ্যমে হোক, নিজের মাধ্যমে হোক, আমি কিছুই করতে পারবো না, আমি জাস্ট আপনাদেরকে টিপস ট্রিক্স এগুলো দিতে পারবো, কোশ্চেন দিতে পারবো, হেল্প করতে পারবো, বাট বাকিটা হচ্ছে আপনাদের উপরে, যে আপনারা নিজে থেকে কতটুকু প্র্যাকটিস করছেন, কতটুকু এফোর্ট দিচ্ছেন, সেটা টোটালি আপনাদের উপরে। সেম আমি যখন ক্লাস করেছি আমাকে বলেছিল তো সবকিছু হচ্ছে তোমাদের উপর। আমি যখন টিপস এন্ড ট্রিক্স গুলো পেয়ে গেছিলাম, তারপর আমি ক্লাস করতে পারি না, I was sick somehow, so I did my best to achieve my band. So এটা টোটালি আপনাদের উপরে। I am doing my best to help you guys with my knowledge, how much I have. ভয় পাওয়ার কিছু নাই, আমি খুব ভয়ে ছিলাম যে আমি পারবো না, বাট ভয় পাওয়ার কিছু নাই, I swear ভয় পাওয়ার কিছু নাই। যত বেশি প্র্যাকটিস করবেন, আমি রাইটিং হিউজ প্র্যাকটিস করছি, হিউজ, এবং আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হয় এরকম ভাবে আইসে যে টেস্ট পেপার গুলো আছে এগুলো স্ক্যান করে এনে এরকম খাতা বানায় ফেলেন, এটার মধ্যে লেখার চেষ্টা করেন, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আপনি কত ওয়ার্ডিংস এর ভিতরে লিখছেন, কতটুকু হচ্ছে। আমি অলওয়েজ আপনাকে এনকারেজ করবো আপনারা এরকম ভাবে খাতাটা বানায় ফেলেন, তাহলে সবচেয়ে বেস্ট হয় আপনাদের জন্য, ভয়টাও কেটে যাবে। আর ভোকেবের কথা যদি বলি, ভোকেব আপনারা যত বেশি লিখবেন, আপনারা নিজে বিশ্বাস করতে পারবেন না আপনারা ভোকেবে কতটুকু মানে স্ট্রং হয়ে যাবেন,
কতটুকু স্ট্রং আপনারা হইতে পারবে আপনাদের ভোকেবে একমাত্র আপনারা ফিল করবেন যখন আপনারা লাস্ট মানে লিখতে যাবেন পরীক্ষার হলে। ইটস লাইক হিউজ হেল্প, রাইটিং হিউজ হেল্প করে। ইভেন রাইটিং এর কারণে আপনাদের রিডিং ফাস্ট হয়ে যাবে, আপনাদের স্পিকিং ভালো হবে, আপনাদের রিডিং এ ক্যাপচার ভালো হবে। কারণ হচ্ছে আপনাদের রিটেন প্র্যাকটিস করতে করতে কোশ্চেনটা বুঝার ক্যাপাবিলিটি আপনাদের ব্রেন ওয়ার্কিং এত বেশি বাড়াই দিবে, এবং আপনারা এত বেশি গুগল সার্চ করে করে ভোকেব বের করবেন যে আপনার নিজেরই মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো ইজিলি। এবং আপনি যখন রিডিং করতে যাবেন তখন দেখবেন ওই ওয়ার্ডগুলোই রিয়েলি সরি অ্যাবাউট ইট, আপনাদের নিজেরই ভোকেব গুলো মুখস্থ হয়ে গেছে। মানে আপনার ওই এক্সট্রা গিয়ে ভোকেব বের করতে হচ্ছে না যে আমি 100টা ভোকেব শিখবো, 200টা ভোকেব শিখবো, নো নিড। কমন ভোকেব গুলো যেগুলো এগুলো শিখে গেলে আপনাদের আর কিছু লাগবে না। আর রিডিং এও রাইটিং এর মতোই প্রশ্ন আসছে, তো ওইটা নিয়ে কোনো মানে টেনশন করারই দরকার নেই আপনাদের। যখন হ্যাঁ রিডিং কিন্তু আমার জন্য এবার টাফ এসেছিল। রিডিং আমি আপনাদেরকে পুরো আলাদা ক্লাস করাবো, ইয়েস নো ট্রু ফলস এগুলা নিয়ে, নট গিভেন এটা নিয়ে খুব প্যারা হয় মানুষের। তো আমি আপনাদেরকে সবকিছু ভেঙে 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 বুঝাই দিব। বাট রিটেনে রাইটিং নিয়ে অনেকেরই প্রবলেম ছিল, নক দিয়েছে বিধায় আমি লিসেনিং এর পরে সাথে সাথে আমি রাইটিং এ চলে আসছি, কজ রাইটিংটা একটু টাইম লাগবে। যেরকম আজকে জাস্ট আমি আপনাদেরকে এগ্রি ডিসএগ্রি নিয়ে কথা বললাম, আর ডিসকাশন অ্যাসেট জাস্ট বডিটা আমি আপনাদেরকে দিলাম, স্ট্রাকচারটা। নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি যেভাবে হোক স্ক্রিন শেয়ার করব, স্ক্রিন শেয়ার করে করে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিব। স্ক্রিন শেয়ার কিভাবে করে আমার শিখতে হবে কারোর থেকে গিয়ে। আসলে আমার ফ্রেন্ড সার্কেল বলতে নেই কেউই, আর কেউ যে ইউটিউব নিয়ে কাজ করে সেরকমও কেউ নেই। আমি আসলে সময় পাই না এগুলো নিয়ে ঘাটাঘাটি করার। সো বাট আপনাদের জন্য আমি 100% শিখবো সেটা কিভাবে করে। আমি স্ক্রিন শেয়ারটা নিয়ে আসবো এখানে, আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করবো। সো ওইটা আনার পরে ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে, আপনারা ওইখান থেকে দেখে দেখে সব করতে পারবেন। সো আজকের জন্য এইখানেই এতটুকুই আমি শেষ করব। এগ্রি ডিসএগ্রির হোমওয়ার্ক আপনারা পেয়ে যাবেন। আই হোপ পাওয়ার সাথে সাথে আপনারা লেখা শুরু করে দিবেন। 3 থেকে 4টা কোশ্চেন দেওয়া হবে, ডু ইউর বেস্ট। স্ট্রাকচার যেটা দিয়েছি ওইটা মেনটেন করেন। তারপরে কি করতে হবে, যদি কোনো ফল্ট থাকে বা কোনো loophole থাকে, I'm going to help you out. Don't worry about it. I'm here always to help you. Take care, sweet dreams, and may Allah bless you. Amin. Bye.